আমরা কি করব স্যার? ওরা ছাদের ওপর দাঁড়িয়ে স্লোগান দিচ্ছে। আমরা হুকুমের দাস, আমরা কি করব স্যার বলুন আপনি? আপনারা কি করবেন মানে? আপনারা তো সবকিছু করবেন। ওদের বাইরে দাঁড়াতে বলুন স্যার, ভেতরে এলে কিন্তু ভালো হবে না। আজকেও কি কম পুলিশ বেরিয়েছে নাকি রাস্তায়? পল্টনের ওখানে 4-5 লরি পুলিশ দেখে এলাম। রওশনের কোনো চিঠি পেয়েছো? কেমন আছে সে? জানো তো ভাই, চাকরি করি, রোজা রেখেছি শুনলে অমনি চাকরি নট হয়ে যাবে। এই যে শুনছেন, 4টে বেজে গেছে, শুনছেন? হয়েছে স্যার, কি যে বলবো, যেখানেই যাই সেখানে দেখি ছেলে ছোকরারা সব জটলা বেঁধে কি সব ফুসুর ফাসুর করছে। জানেন স্যার, লোফার থেকে শুরু করে খবরের কাগজের হকার বলুন, রিক্সাওয়ালা বলুন, এমনকি সরকারি কর্মচারীদের মধ্যেও কেমন একটা সন্দেহের ভাব দেখলাম। রওশনের শেষ চিঠি পেয়েছি অনেক দিন। এত দেরি তো কোনোবার হয় না। হয়তো তার অনেক অসুখ করেছে, না হলে। ধারাবাহিকতায় জহির রায়হানের আরেক ফাল্গুনের আজ তৃতীয় পর্ব। আমরা গত পর্ব তথা দ্বিতীয় পর্বে দেখেছি সালমা, রওশন, মুনিম এবং ডলির জীবনের এক চাপা আর্তনাদের কষ্ট। কেউ ভালোবাসার মানুষটাকে হারাচ্ছে, তো কারোর ভালোবাসার উপর থেকে পুরোপুরি ভরসা উঠে যাচ্ছে। তবুও কেউ পিছু হাঁটছে না। কেন তা তো নিশ্চয়ই জানেন, সম্পূর্ণ মায়ায়, এই দেশের মায়ায়। দেশের প্রতি কর্তব্যবোধ তাদেরকে এমন মায়ায় ঘিরেছে যে তারা এখন চায় বাঁচলে এই স্বাধীন দেশে মাথা উঁচু করে প্রিয় মানুষকে নিয়ে বাঁচব। তাহলে চলুন বেশি দেরি না করে আজকের পর্বে তাদের পরিণতি দেখে আসা যাক। বরকতের গুলি লেগেছিল উরুর গোড়ায়। রক্তে সাদা পাজামাটা পুরো লাল হয়ে গিয়েছিল। পথে সে স্বাভাবিকভাবেই কথা বলছিল। তোমরা ঘাবড়িও না, উরুর গোড়ায় গুলি লেগেছে, ও কিছু না, আমি সেরে যাব, আমি সেরে যাব। সে রাতে অতিরিক্ত রক্তক্ষরণে মারা গিয়েছিল সে। অনেকক্ষণ পর কবি রসুল থামল। কি গভীর বিষাদে ছেয়ে গেছে তার মুখ। একটু পরে বিষাদ দূর হয়ে গেলে সে মুখখানা কঠিন হয়ে এলো। অ্যানাটমির ক্লাসটা শেষ হতে নার্সেস কোয়ার্টারে মালতীর সঙ্গে দেখা করতে গেল সালমা। মালতী তখন স্নান সেরে মাথায় কেবল চিরুনি বুলোচ্ছিল। সালমাকে আসতে দেখে মৃদু হেসে একখানা চেয়ার এগিয়ে দিয়ে বলল, বসো। সালমা বসল। মালতী বলল, ক্লাস থেকে এলে বুঝি? হ্যাঁ, এ মাসের টাকাটা নিতে এলাম। বস, দিচ্ছি। চিরুনিটা নামিয়ে রেখে সুটকেসটা খুলে একটা 5 টাকার নোট বের করলো। তারপর নোটটা সালমার হাতে তুলে দিয়ে মালতী চাপা গলায় আবার বলল, তোমরা তো তবু ভোর রাতে খেয়েছো। এখানে আমরা যে কজনে রেখেছি ভোর রাতে খেতে পারিনি। জানো তো ভাই, চাকরি করি, রোজা রেখেছি শুনলে অমনি চাকরি নট হয়ে যাবে। বলতে গিয়ে ম্লান হাসল সে। রওশনের কোনো চিঠি পেয়েছো? পেয়েছি। কেমন আছে সে? ভালো। তোমার দাদা? গ্যাস্ট্রিক আলসারে ভুগছে। এখন কোন জেলে আছেন তিনি? রংপুর। একটু পরে মালতীর কাছ থেকে বিদায় নিয়ে নার্সেস কোয়ার্টার থেকে বেরিয়ে এলো সালমা। মেডিকেলের গেটে ওর জন্য অপেক্ষা করছে আসাদ। দূর থেকে ওকে দেখল সে। ওর সঙ্গে একদিনের মেলামেশায় অনেক কিছু জানতে পেরেছে সালমা। ঘরে মা নেই, বাবা আছেন, তিনি খুব ভালো চোখে দেখেন না তাকে। রাজনীতি করা নিয়ে সব সময় গালাগালি দেন। একবার তাকে সাজা দেবার জন্য ইউনিভার্সিটির খরচপত্র বন্ধ করে দিয়েছিলেন। একদিনে তার কাছে অনেক কিছু জানতে পেরেছে সালমা। ছেলেটি দেখতে বেশ ভালো। কাল ভোর রাতে ভাত খেতে বসে অনেকক্ষণ নানা বিষয় নিয়ে আলোচনা করছিল ওর সঙ্গে। ওর কথা বলার ভঙ্গিটা অনেকটা রওশনের মতো, তবে বড় লাজুক।
চোখ জোড়া সব সময় মাটির দিকে নামিয়ে রেখে কথা বলে। কাছাকাছি এসে সালমা বলল, আসতে একটু দেরি হয়ে গেল, কিছু মনে করবেন না। আরে না না, মনে করার কি আছে। সেই ইস্তেহারগুলো মুমিন ভাইকে পৌঁছে দিয়েছেন তো? দিয়েছি। কিছুক্ষণ চুপ করে থেকে সালমা আবার বলল, কাল রাতে পেট ভরে খাননি, এখন খুব কষ্ট হচ্ছে নিশ্চয়ই। খাইনি কে বলল? পেট ভরেই তো খেয়েছি। শুধু শুধু আপনি। চোখ জোড়া তখনও মাটিতে নামানো। কথা বলতে গেলে হঠাৎ রওশনের মতো মনে হয়, বিশেষ করে ঠোঁট আর চিবুকের অংশটুকু। সালমা এক দৃষ্টিতে তাকিয়েছিল। পকেট থেকে একটা কাগজ বের করে হাতে তুলে দিল আসাদ। নিন, যে জন্য এসেছিলাম। প্রায় গোটা 50 কালো ব্যাচ আছে এর ভেতরে। এতে হবে তো? সালমা ঘাড় নাড়ল। হ্যাঁ হবে। তাহলে আপনার সঙ্গে আজ আমার আপাতত এখানেই শেষ। এখন চলি, রাতে আবার দেখা হবে। সালমা পেছন থেকে প্রশ্ন করল, কালো পতাকার কি হলো? এখনো দর্জির দোকানে। রাতে তো আপনার সঙ্গে দেখা হচ্ছে, তখন পাবেন। বলে দ্রুত পায়ে বিশ্ববিদ্যালয়ের দিকে এগিয়ে গেল আসাদ। নীলা, বেনু আর ওদের সঙ্গে একটি অপরিচিত মেয়েকে এগিয়ে আসতে দেখে ওদের জন্য দাঁড়ালো সালমা। নীলা বলল, কি সালমা, কাল আমাদের হোস্টেলে যাবে বলেছিলে, কই গেলে না তো? চলো এখন যাবে। যাবার ইচ্ছে ছিল, সময় করতে পারিনি। ওদের সঙ্গে পথ চলতে গিয়ে ওর নজরে পড়ল নীলা আর বেনুর পরনে দুটো কুচকুচে কালো শাড়ি। বাতাসে শাড়ির আঁচলগুলো পতাকার মতো পথ পথ করে উঠছে। বাহ, চমৎকার। নীলা অবাক হয়ে তাকালো। কি? ইশারায় দেখিয়ে সালমা জবাব দিল, তোমাদের শাড়ি। হ্যাঁ, কালো ব্যাজ ব্যান্ড করেছে আর তাই আমরা কালো শাড়ি পরেছি। দেখি ওরা আমাদের শাড়ি পরা ব্যান্ড করতে পারে কিনা। বেনু এতক্ষণ চুপ করে কি যেন ভাবছিল। আসাদ সাহেবকে আপনি কতদিন ধরে চেনেন? সালমা ঠিক এই ধরনের কোনো প্রশ্নের জন্য তৈরি ছিল না। ইতস্তত করে বলল, মাত্র 24 ঘন্টা, তাও পূরণ হয়নি। কিন্তু কেন বলুন তো? বেনু দৃষ্টিটা অন্যদিকে সরিয়ে নিয়ে বলল, না, এমনি আপনার সঙ্গে দেখলাম কি না তাই। কথা বলতে বলতে চামেলি হাউসের কাছে এসে পৌঁছলো ওরা। দূর থেকে দেখলো গেটের সামনে একটা ঘোড়ার গাড়ি দাঁড়িয়ে। সালমা বলল, কেউ এলো বোধ হয়। আসেনি, যাচ্ছে। গতকাল অনেকে চলে গেছে হোস্টেল ছেড়ে। কারা রটিয়ে দিয়েছে 21-এর রাতে পুলিশ হোস্টেলে হামলা করবে, সে খবর শুনে। তাই নাকি? দুটো সুটকেস আর একটা বেডিং তোলা হলো ছাদের উপর। যে মেয়েটা চলে যাচ্ছিল তার দিকে এগিয়ে নীলা বলল, তুইও চললি বিলকিস? মেয়েটার মুখখানা ফ্যাকাশে হয়ে গেল। চোখ তুলে ওদের দিকে তাকাতে পারল না সে। শুধু ইশারায় অদূরে দাঁড়ানো ভদ্রলোককে দেখিয়ে আস্তে করে বলল, চাচা এসেছে, নিয়ে যেতে। বলতে গিয়ে অসহায়ভাবে তার গলাটা কেঁপে উঠল। ইউনিভার্সিটিতে এসে প্রথমে মুনিমের খোঁজ করলো আসাদ। ভার্সিটির ভেতরটা কালকের চেয়ে আজকে আরও সরগরম। চারপাশে ছেলেরা জটলা বেঁধে ধর্মঘটের কথা আলোচনা করছে। এমনই একটা জটলার পাশে এসে দাঁড়ালো আসাদ। একটা ছেলে বলল, তুমি যা ভাবছো কিচ্ছু হবে না। দেখবে কাল রাস্তায় একটা ছেলেকেও বেরোতে দেবে না ওরা। অবাক হবার কিছু নেই, কাল হয়তো কারফিউ দেবে। আজকেও কি কম পুলিশ বেরিয়েছে নাকি রাস্তায়? পল্টনের ওখানে 4-5 লরি পুলিশ দেখে এলাম। প্রথম জন ওকে শুধরে দিল। তুমি যে একটা আস্ত গবের তা তো জানতাম না। আরে ওগুলো পুলিশ নয়, মিলিটারি। ওখানে তাঁবু ফেলেছে। কাল এতক্ষণে দেখবে পুলিশ আর মিলিটারিদের পুরো শহরটা ছেয়ে ফেলেছে। দ্বিতীয় জন এবার গভীরভাবে রায় দিল। মুনিমের দেখা পেয়ে আসাদ আর দাঁড়ালো না সেখানে। মধুর রেস্তোরাঁর পাশে দাঁড়িয়ে আরেক দল ছেলেকে কি কি যেন বোঝাচ্ছে মুনিম। তেলবিহীন চুলগুলো দস্যি ছেলের মতো নেচে বেড়াচ্ছে কপালের উপর, চোখে মুখে ক্লান্তির ছাপ। আসাদ বলল, তোমাকে খুঁজছিলাম মুমিন। কেন, কি ব্যাপার? পকেট থেকে রুমাল বের করে মুখ মুছল সে। আসাদ বলল, শুনলাম কাল রাতে তোমাদের বাসায় নাকি পুলিশের হামলা হয়েছিল। হ্যাঁ, ঠিক শুনেছ। অবশ্য ব্যর্থ অভিসার।
রাতে বাসায় ছিলাম না আমি। অদূরে দাঁড়িয়ে ওদের আলাপ শুনছিল সবুর। বলল, তোমার কপাল ভালো, ধরা পড়লে কি আর এই জন্মে ছাড়া পেতে? জেলখানায় পচে মরতে হতো। রাতে কোথায় ছিলে? বাইরে অন্য এক বাসায় ছিলাম। বাসায় না হলে? না, বাসাতেই ছিলাম। আমাকেও দেখছি আজ রাতে বাইরে কোথাও থাকতে হবে। বাসার আশেপাশে গত কয়েকদিন ধরে টিকটিকির উপদ্রব বড় বেড়ে গেছে। মুনিম কি যেন বলতে যাচ্ছিল, সহসা সামনের লন দিয়ে হেঁটে যাওয়া একটি মেয়ের দিকে চোখ পড়তে ডলির কথা মনে পড়ল ওর। ডলির সঙ্গে কয়েক মুহূর্তের জন্য হলেও দেখা করা প্রয়োজন। সবুরের হাত ঘড়িটার দিকে এক পলক তাকালো মুনিম। এর মধ্যে 2টো বেজে গেল। আরে বাবা, আমাকে যে একটু ভিক্টোরিয়া পার্ক যেতে হবে। পাগল নাকি? এখন তুমি ইউনিভার্সিটি এলাকা ছেড়ে কোথাও যেতে পারবে না, বাইরে পা দিলেই ধরবে। ঠিক বলেছে আসাদ, এখন এই এলাকার বাইরে যাওয়া কিন্তু ঠিক হবে না আপনার। তাছাড়া নবকুমার আর নবাবপুর হাই স্কুলের ছেলেরা একটু পরে দেখা করতে আসবে, আপনি না থাকলে চলবে কি করে? রাহাত সমর্থন জানালো তাকে। অগত্যা ডলির সঙ্গে দেখা করার চিন্তাটা মুলতবি রাখলো মুনিম। কিন্তু জাহানারাকে একখানা চিঠি না লিখলেই নয়। রাতের হাত থেকে খাতাটা আর আমাদের পকেট থেকে কলমটা টেনে নিয়ে মধুর রেস্তোরাঁর এক কোণে এসে চিঠি লিখতে বসলো মুনিম। গতকাল রাতে আমাদের বাসা সার্চ হয়েছে, খবরটা হয়তো ইতিমধ্যে পেয়েছো। এখন থেকে কিছু দিনের জন্য বাসায় যাওয়া আমার পক্ষে আর সম্ভব হবে না। শুনলাম মা খুব কান্নাকাটি করছেন। মাকে সবকিছু বুঝিয়ে সান্ত্বনা দেওয়ার ভার তোমার উপরে রইল। আশা করি এই চিঠি পেয়ে তুমি একবার মায়ের সঙ্গে দেখা করবে। আজ রাতে আর তোমাদের ওখানে যাব না, হোস্টেলে থাকবো। এখানে এসে চিঠিটা শেষ করেছিল মনে। পুনশ্চ দিয়ে আবার লিখল, কাল রাতে ডলির খবর জানতে চেয়েছিলে, ডলি ভালো আছে। চিঠিখানা একটা ছেলের মারফত জাহানারার কাছে পাঠিয়ে দিয়ে দুহাতে মুখ গুজে কিছুক্ষণ চুপচাপ রইল মুনিম। মধুর রেস্তোরাঁয় এখন ভিড় অনেকটা কমে গেছে। কিছু ছেলে এদিকে সেদিকে বসে। সদরঘাটের মোড়ে কবি রসুলের সঙ্গে দেখা হয়ে গেল লেখক বজলুল হোসেনের। পরনে একটা ট্রপিক্যাল প্যান্ট, গায়ে লিলেনের শার্ট, পায়ে একজোড়া সদ্য পালিশ করা চকচকে জুতো। লেখক বজলুল হোসেন যান্ত্রিক প্রর্ষি ছড়িয়ে বলল, আর রসুলজি, কি খবর? কোথায় যাচ্ছ? এখানে এক দর্জির দোকানে কিছু কালো কাপড় সেলাই করতে দিয়েছিলাম, নিতে এসেছি। তুমি কোথায় চলেছ? আমি আমার ঠিকানা আছে নাকি? বেরিয়েছি কোথাও একটু আড্ডা মারা যায় কিনা সেই খোঁজে। এসো না, রিভারভিউতে বসে এক কাপ চা খেতে খেতে গল্প করি। চা আমি খাবো না, রোজা রেখেছি। তারপর ওর জুতো জোড়ার দিকে চট করে তাকালো সে। বজলে ভ্রু কুচকে বলল, রোজা আবার কেন? যতদূর জানি এটা তো রোজার মাস নয়। পরক্ষণে বুঝতে পারলো ব্যাপারটা। ও হ্যাঁ, শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবার জন্য, তাই না? বলে শব্দ করে হেসে উঠল সে। কিন্তু পর মুহূর্তে কবি রসুলের রক্তলাল চোখ জোড়ার দিকে দৃষ্টি পড়তে মুখটা পাশুটে হয়ে গেল তার। ভয় ভয় বলল, কি ব্যাপার, অমন করে তাকিয়ে রয়েছো কেন? কি ভাবছো? তোমার ধৃষ্টতারও একটা সীমা থাকা উচিত। ওর কথা শুনে মুখটা কালো হয়ে গেল বজলুল হোসেনের। কিছুক্ষণ চুপ করে থেকে আবার বলল, দেখো রসুল, আমি হলাম সাহিত্যিক। সমাজে 10টা লোক মিছিল কি শোভাযাত্রা বের করে, পুলিশের লাঠিগুলিকে প্রাণ দিলেই কিছু এসে যায় না। কিন্তু আমাদের মৃত্যু মানে দেশের এক একটা প্রতিভার মৃত্যু। নিজের জ্ঞান গর্ভ ভাষণে অশেষ তৃপ্তি বোধ করল বজলুল হোসেন। ওর কথাটা শুনে সমস্ত দেহটা জ্বালা করে উঠল কবি রসুলের। আশ্চর্যভাবে রাগটা সামলে নিয়ে বলল, রাস্তার উপর দাঁড়িয়ে এ নিয়ে তোমার সঙ্গে আমি তর্ক করতে চাইনি বজলে, আমার এখন কাজ আছে। আমারও অনেক কাজ। বলে
আর এক মুহূর্ত সেখানে দাঁড়ানো না বুঝলে চায়ের নেশা পেয়েছে ওর। রিভার ভিউতে যাবে, রিভার ভিউতে বসে এক কাপ চা আর এক চপ খেয়ে আবার বেরিয়ে পড়ল সে। ডলির সঙ্গে এঙ্গেজমেন্ট আছে ভাবতে এখনো অবাক লাগে বুঝলে। কাল হঠাৎ এমন অপ্রত্যাশিতভাবে ডলি ওর কাছে ধরা দিল কেন? এ কি ওর ক্ষণিক দুর্বলতা, নাকি বুঝলেকে সে অনেক আগে থেকেই ভালোবাসতো? হয়তো কোনোটাই সত্য নয়, হয়তো প্রথমটা সত্য। কাল রাতে সিনেমা দেখে ফেরার পথে ডলি যেন বড় বেশি দুর্বল হয়ে পড়েছিল। ঈষৎ কাঁধ হয়ে মাথাটা রেখেছিল ওর কাঁধের ওপর। বুঝলে ওকে আলিঙ্গন করতে চাইলে ডলি বাধা দিয়ে বলেছিল, না, এখন আমার এমনি থাকতে দাও বজলে। খানিকক্ষণ চুপ করে থেকে বলেছিল, কাল যদি তোমাকে ডাকি বেড়াতে বেরোবে তো আমার সঙ্গে? একটু ভেবে নিয়ে ডলি জবাব দিয়েছিল, হ্যাঁ বেরোবো, বিকেলে যদি পারো বাসায় এসো। বাসায় এসে বছলে দেখল ডলি আগে থেকেই সেজেগুজে বসে আছে। পরনে একটা মেরুন রঙের শাড়ি, গায়ে একটা সাদা ব্লাউজ, চুলে আজ খোপা বাঁধেনি ডলি, বিনুনি করে ছেড়ে দিয়েছে পিঠের উপর। বছলেকে দেখে মৃদু হাসল ডলি। বছলে বলল, তুমি দেখছি তৈরি হয়ে বসে আছো, চলো চলো। চা খাবে না? খাবো, তবে ঘরে নয়, বাইরে। রাস্তায় নেমে ডলি জিজ্ঞেস করলো, কোথায় যাবে? হাতের ইশারায় একখানা রিক্সা থামিয়ে জবাব দিল, একবার রিক্সায় ওঠা যাক, তারপর দেখা যাবে। রিক্সায় উঠে কিছুক্ষণ লক্ষ্যবিহীন ঘুরে বেড়াতে বেশ ভালো লাগলো ওদের। রেস্তোরাঁয় বসে 2 কাপ কফি আর কিছু পেস্ট্রি খেলো। বুঝলে সিনেমা দেখার পক্ষে ছিল, ডলি নিষেধ করলো। রোজ সিনেমা দেখতে ভালো লাগে না, তার চেয়ে শহরতলিতে কোথাও বেড়াতে গেলে মন্দ হয় না। ঠিক আইডিয়া, চলো যাওয়া যাক। চলো। খানিকক্ষণ পর বুঝলে আবার বলল, সন্ধ্যা আবার মাহমুদের ওখানে যাবার কথা, তুমি যাবে তো? আমি কেন ওর ওখানে যাব? বুঝলে ওর একখানা হাত ধরে নরম গলায় বলল, ওখানে কেউ থাকবে না, আমরা নিরিবিলিতে গল্প করব। ডলি ঈষৎ লাল হয়ে বলল, না। বিকেলে চা খেতে বসে শাহিদ প্রশ্ন করলো, কাল রাতে আমার বিছানায় যে শুয়েছিল লোকটা কে রে আপা? আসাদ সাহেব, ইউনিভার্সিটিতে পড়ে। তোমাদের দলের লোক বুঝি? না। ইস, না বললেই হলো, আমি দেখলে চিনি না যেন। চিনেছ? ভালো করেছ, এখন চুপ করো। কেন চুপ করব? লোকটার জ্বালায় কাল রাতে একটু ঘুমাতে পেরেছি নাকি? তুই হাসছিস? আমার যা অবস্থা হয়েছিল তখন, শুধু কি হাত পা নাড়াচ্ছিল লোকটা, ঘুমের ঘোরে কি যেন বলছিল বিড়বিড় করে, আর মাঝে মাঝে চিৎকার করে উঠছিল। উফ, কেমন করে যে রাতটা কেটেছে আমার। হাসতে গিয়ে মুখে আঁচল দিল সালমা, বলল, দাঁড়াও না, আজ রাতেও তোমার ওখানেই থাকবে সে। আজকেও থাকবে বুঝি? তুই কি আমায় ঘর থেকে তাড়াতে চাস আপা? চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো সাহেব। কেন? তোমার যদি ওখানে ঘুম না আসে তাহলে আলাদা বিছানা করে দেব, সেখানে থেকো। তাহলে তাই করে দিস। শাহেদ শান্ত হলো। ওর মাথার চুলগুলোর মধ্যে হাত বুলিয়ে দিয়ে সালমা একটু পরে জিজ্ঞেস করলো, হ্যাঁ রে, আমার কোনো চিঠিপত্র এসেছে? শাহেদ সংক্ষেপে ঘাড় নাড়ল না। শুনে বিমর্ষ হয়ে গেল সালমা। রওশনের শেষ চিঠি পেয়েছি অনেক দিন। এত দেরি তো কোনোবার হয় না। হয়তো তার অনেক অসুখ করেছে, না হলে চিঠি লিখছে না কেন? ভাবতে গিয়ে মনটা ভীষণ খারাপ হয়ে গেল ওর। তখন না বলেও মাহমুদের ওখানে যেতে হলো ডলিকে। শাহানাকে নিয়ে মাহমুদ তখন বাইরে বেরোবার তোড়জোড় করছিল। ওদের দেখে খুব খুশি হলো সে, আর বলল, তোমরা এসেছো, বেশ ভালো হলো, চলো একসঙ্গে বেরোনো যাবে। কোথায় যাচ্ছ তোমরা? শাহানা যাবে ওর এক বান্ধবীর বাসায়, আর আমি একটা অফিসিয়াল কাজে। মাহমুদাকে এক ইশারায় এক পাশে ডেকে নিয়ে এলো বুঝলে। তারপর ধমকের সুরে বলল, তুমি একটা আস্ত গবেট, ডলিকে নিয়ে এখানে এসেছি কেন? এই সামান্য ব্যাপারটা বোঝো না? হ্যাঁ? ক্ষণকাল ওর দিকে তাকিয়ে মাহমুদ কাঁধ ঝাঁকালো, মৃদু হেসে হেসে বলল,
বুঝেছি। তারপর ডলির দিকে এগিয়ে গেল সে। আপনারা এখানে বসে গল্প করুন, আমি শাহানাকে নিয়ে একটু ঘুরে আসছি বলে আর চোখে বজলের দিকে তাকালো সে। ডলি ব্যস্ততার সঙ্গে বলল, আপনারা কতক্ষণে ফিরবেন? এই তো যাবো আর আসবো। শাহানা অকারণে হাসলো একটু, আর ডলি সে হাসির কোনো অর্থ খুঁজে পেল না। ওরা চলে গেলে দরজাটা ভেজিয়ে দিয়ে এলো বজলে। ঘরে এখন ওরা দুজন ছাড়া আর কেউ নেই। এখন ইচ্ছে করলে নির্বিঘ্নে পরস্পরকে আলিঙ্গন করতে পারবে ওরা। ডলির পাশে এসে বসলো বজলে, তারপর দু হাতে ওকে কাছে টেনে নিল। ডলি বিরক্তির সঙ্গে বলল, এ কি হচ্ছে? বজলে ওর কানের কাছে মুখ এনে বলল, এখন আমায় আর বাধা দিও না ডলি। ডলি কপট হেসে বলল, এজন্যই বুঝি আসা হয়েছে এখানে। ডলিকে দৃঢ়ভাবে আলিঙ্গন করলো সে। ডলি এবার আর কোনো বাধা দিল না। রাত 8টা বাজে, কিন্তু তখনও কিছু বাকি ছিল। আকাশের ক্যানভাসে সোনালি তারাগুলো মিটমিট করে জ্বলছে, আর কুয়াশা ছড়ছে। উত্তরের হিমেল বাতাস বইছে ধীরে ধীরে। শাহিদের হাত ধরে ছাদে উঠে এলো সালমা। ছোট্ট ছাদ। আরো অনেকে তখন আশেপাশের ছাদে উঠে গল্প করছিল বসে বসে। সালমা শুনল রাজ্জাক সাহেব তার গিন্নিকে বলছেন, দেখো, আগে থেকে সাবধান করে দিচ্ছি, কাল ছেলে মেয়েদের কাউকে বাইরে বেরোতে দিও না। না না, যেমন করে হোক ওদের আটকে রেখে ঘরের মধ্যে। কে জানে কাল কি হয়, হয়তো সেবারের মতো গুলি চালাবে ওরা। শুধু রাজ্জাক সাহেব নন, সবার মুখে একটা দুশ্চিন্তার ছাপ। কাল নিশ্চয়ই কিছু একটা ঘটবে। কি ঘটবে কে জানে। হয়তো রক্তপাত হবে, প্রচুর রক্তপাত। সালমা শুনল রাজ্জাক সাহেবের গিন্নি প্রশ্ন করলেন, আর কত এসব চলবে বলো তো? জানি না। কেউ জানে না যে গতকাল এমন উদ্বেগ আর উৎকণ্ঠার মধ্য দিয়ে ওদের থাকতে হবে। এমনও সময় এসেছে যে মাঝে মাঝে যখন মনে হয়েছে এবার বুঝি শান্তির নাগাল পেল, কিন্তু পরক্ষণেই তাদের সে ভুল ভেঙে গেছে। হিংসার নখরাঘাতে ক্ষত বিক্ষত হয়েছে ওরা। হতাশায় ভেঙে পড়ে বলেছে, আর পারি না। সালমা শুনল রাজ্জাক সাহেব বলছেন, কতকাল চলবে সে কথা ভেবে কি হবে? তুমি ছেলে মেয়েগুলোকে কাল একটু সামলে রেখো। রাখবো। আর এমনি সময় অকস্মাৎ সমস্ত শহর কাঁপিয়ে অদ্ভুত কণ্ঠের স্লোগানের শব্দে চমকে উঠল সবাই। যারা ঘুমিয়ে পড়েছিল তারা ঘুম থেকে জেগে উঠে উৎকণ্ঠা নিয়ে প্রশ্ন করলো, কি হলো? ওরা কি গুলি চালালো আবার? আকাশে মেঘ নেই, তবু ঝড়ের সংকেত। বাতাসে বেগ নেই, তবুও তরঙ্গ সংঘাত। কণ্ঠে কণ্ঠে এক আওয়াজ, শহীদের খুন ভুলবো না, বরকতের খুন ভুলবো না। কেমন যেন আকাশ ভেঙে পড়েছে, পৃথিবী কাঁপছে, ভূমিকম্পে চৌচির হয়ে ফেটে পড়ছে। দিক বিদিক শুধু উত্তর নয়, দক্ষিণ নয়, পূর্ব নয়, পশ্চিম নয়, যেন সমস্ত পৃথিবী জুড়ে ছাতে ছাতে প্রতি ছাতে বিক্ষুব্ধ ছাত্র যুবক ফেটে পড়ছে চিৎকারে, শহীদ স্মৃতি অমর হোক। সবাই বুঝল, বুঝতে কারো বেগ পেতে হলো না। রাস্তায় স্লোগান দেওয়া নিষেধ, মিছিল শোভাযাত্রা বেআইনি করেছে সরকার, আর তাই ঘরে ঘরে ছাদের উপরে সমবেত হয়ে স্লোগান দিচ্ছে ওরা, ছাত্ররা। মুসলিম হল, মেডিকেল হোস্টেল, ঢাকা হল, চামেলি হাউস, ফজলুল হক হল, বান্ধব কুটির, ইডেন হোস্টেল, নূপুর ভিলা, সবাই যেন এক কণ্ঠে আশ্বাস দিচ্ছে, দেশ আমার, ভয় নাই। সালমার হাতে একটা টান দিয়ে সাহেব বলল, গত ইলেকশনের সময় তোরা স্লোগান দিয়েছিলি ছাদের উপরে দাঁড়িয়ে, তাই না আপি? সালমা সংক্ষেপে জবাব দিল, কি লাভ হয়েছে তোদের? যাদের ভোট দিয়ে পাঠিয়েছিস তারা তো এখন কিছুই বলছে না। উত্তরে সালমা কিছু বলবে ভাবছিল, শুনল রাজ্জাক সাহেব তার স্ত্রীকে বোঝাচ্ছেন, সবাই তো আর মির্জাফর নয়, ভালো লোকও আছে।
আসল কথা হলো কে ভালো আর কে মন্দ সেটা যাচাই করে নেওয়া, বুঝলে? অনেকক্ষণ এক ঠায় দাঁড়িয়ে থেকে পায়ে ব্যথা করছিল মাহমুদের। একটা চেয়ার খালি হতে তাড়াহুড়া করে বসে পড়ল সে। হাত ঘড়িটার দিকে তাকিয়ে দেখলো 9টা বেজে গেছে প্রায়। এতক্ষণ কিউখানের একটানা প্রলাপ শুনতে হয়েছে। বড় কর্তার ধমক খেয়ে লোকটা রেগেছে ভীষণ। এই তো একটু আগে ইন্সপেক্টরদের সবাইকে ডেকে অবস্থা জানালেন তিনি। আমি জানতাম আপনাদের দিয়ে কিচ্ছু হবে না, আপনারা শুধু গায়ে বাতাস দিয়ে বেড়াতে পারেন। কি আশ্চর্য, আপনাদের কাজের নমুনা দেখলে আমার গা জ্বালা করে ওঠে। এত কিছু ঘটে যাচ্ছে অথচ আপনারা কিছুই করতে পারছেন না। একজন পুলিশ অফিসার হাত কচলে বলল, আমরা কি করব স্যার? ওরা ছাদের উপর দাঁড়িয়ে স্লোগান দিচ্ছে। আমরা হুকুমের দাস, আমরা কি করব স্যার বলুন আপনি? বড় কর্তা ভ্রু কুচকে বললেন, আপনারা কি করবেন মানে? আপনারা তো সবকিছু করবেন। আপনারা হচ্ছেন সাচ্চা দেশপ্রেমী। দেশ তো আপনাদের দিকেই তাকিয়ে আছে। বড় কর্তার কথা শুনে মাহমুদ অবাক দৃষ্টিতে তাকিয়েছিল তার দিকে আর ভাবছিল, সত্যি লোকটা একটা জেনিয়াস। মানুষকে কি শ্রদ্ধার চোখেই দেখে। আমাদের প্রতি তার কি গভীর মমতাবোধ। আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন গুটি কয় বিদেশের দালাল আমাদের সোনার দেশটাকে একবারে উচ্ছন্নে নিয়ে যাচ্ছে, সর্বনাশ করছে আমাদের। তার কথায় একজন অফিসার উৎসাহিত হয়ে বলল, হয়েছে স্যার, কি যে বলবো। যেখানেই যাই সেখানে দেখি ছেলে ছোকরাটা সব জটলা বেঁধে কি সব ফুসুর ফাসুর করছে। জানেন স্যার, লোফার থেকে শুরু করে খবরের কাগজের হকার বলুন, রিক্সাওয়ালা বলুন, এমনকি সরকারি কর্মচারীদের মধ্যেও কেমন একটা সন্দেহের ভাব দেখলাম। আমাদের বিরুদ্ধে কেমন যেন একটা ষড়যন্ত্র করছে ওরা। ওহে, দেশটা একবারে রাষ্ট্রদ্রোহীতে ভরে গেছে। কিউখানের চোখে মুখে তখন হতাশার ছাপ। গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়ালো মাহমুদ। শাহানার জন্য দাঁড়িয়ে থাকবে গুলিস্তানের সামনে, তাকে নিয়ে বাসায় ফিরতে হবে। বজলে আর ডলি এখনো অপেক্ষা করছে। স্লোগান দেবার চোঙাগুলো একপাশে এনে জড়ো করে রাখলো ওরা। এতক্ষণ ছাদের উপরে উঠে একটানা অনেকক্ষণ স্লোগান দিয়ে ক্লান্ত হয়ে পড়েছে সবাই। এই শীতের মরশুমেও গা বেয়ে ঘাম ঝরছে, গলা ফেটে গেছে, স্বরটা ভেঙে ভেঙে বেরোচ্ছে গলা দিয়ে। গরম পানিতে নুন দিয়ে গার্গেল করো, ভালো হয়ে যাবে। নইলে ব্যথা করবে গলায়, কাল আর কথা বেরোবে না। কয়েকজন ভীষণ ক্লান্ত হয়ে ওর বিছানায় এলিয়ে পড়ল। কেউ কেউ কাল দিনে কি ঘটতে পারে তাই নিয়ে জোর আলোচনা শুরু করলো করিডোরে। কেউ ডাইনিং হলে খেতে গেল, আবার খাবার টেবিলেও তর্ক বিতর্ক আর আলোচনার শেষ নেই। মাঝখানের মাছটায় যেখানে সুন্দর ফুল গাছের সার থরে থরে সাজানো, সেখানে ঘাসের উপর হাত পা ছড়িয়ে বসলো মুনিম। অনেক চিন্তার অবসরে ডলির কথা মনে পড়ল ওর। ডলির সঙ্গে একবার দেখা হলে বেশ ভালোই হতো, সেটা মুনিম ভাবল। কিন্তু পরক্ষণে আরেক চিন্তায় ডলি হারিয়ে গেল মন থেকে। রাত শেষে ভোর হবে আর পুলিশ এসে হয়তো ঘিরে ফেলবে পুরো হলটাকে। এমনই ঘিরেছিল আরেকবার 52 সালের 25শে ফেব্রুয়ারিতে। তখন এই হলটাই ছিল আন্দোলনের কেন্দ্রস্থল। সেদিনের কথা ভাবতে অবাক লাগে। রীতিমতন একটা সরকার চালাতে হয়েছিল ওদের। বজলুর 25 নম্বর রুমটা ছিল অর্থ দপ্তরের অফিস। দোরগোড়ায় লাল কালিতে বড় বড় করে লেখা ছিল অর্থ দপ্তর। ছেলেরা টাকা সংগ্রহের জন্য কৌটো হাতে বেরিয়ে যেত ভোরে ভোরে। রাস্তায় আর বাসায় বাসায় চাঁদা সংগ্রহ করে বেড়াতো ওরা। দুপুরে কৌটো ভরা আনি দুয়ানি আর টাকা এনে জমা দিত অফিসে। আন্দোলনের যাবতীয় খরচপত্র সেখান থেকে চালাতে হতো। বুঝলু ছিল এই দপ্তরের কর্তা। অর্থনীতিতে খুব ঝানু ছিল, তাই বলে ওই পদটা দেওয়া হয়েছিল ওকে। নত ছিল ওর হেড কেরানি। কেরানির মতোই মনে হতো ওকে। অর্থ দপ্তরের পাশে ছিল ইনফরমেশন ব্যুরো। ওদের কাজ ছিল কোথায় কি ঘটছে তার খবর সংগ্রহ করা। ভোর হতে সাইকেলে চড়ে এই খুদে গোয়েন্দার দল বেরিয়ে পড়তো শহরের পথে। কোথায় কজন গ্রেপ্তার হলো, কোথায় অধিক সংখ্যক পুলিশ জমায়েত হয়েছে, কোন জায়গায় এখন হামলা চলার সম্ভাবনা আছে, এসব খোঁজ দিত ওরা। আর কোনো খোঁজ পেলে তক্ষুনি হেড অফিসে এসে খবরটা পৌঁছে দিত। এছাড়া আরও কয়েকটা কাজ ছিল ওদের। এক জায়গা থেকে আরেক জায়গায় খবর আদান প্রদান করা,
সরকারি গোয়েন্দাদের ওপর নজর রাখা আর নিজেদের মধ্যে কোনো স্পাই আছে কিনা সেদিকে দৃষ্টি রাখা। ইনফরমেশন ব্যুরোর কর্মকর্তা ছিল আরজান ভাই। বড় দুরন্তর ছিল লোকটা। দুজন সরকারি গোয়েন্দাকে হলের মধ্যে ধরে কি মারটাই না দিয়েছিল সে। ইনফরমেশন ব্যুরোর পাশে ছিল প্রচার বিভাগের অফিস, তার পাশে খাদ্য দপ্তর। ওদের কাজ ছিল জেলখানায় আটক বন্দীদের খাবার সরবরাহ করা। কেন্দ্রীয় দপ্তরটা ছিল মনসুর ভাইয়ের রুমে, যেখানে বসে আন্দোলন সম্পর্কে মূল নীতি নির্ধারণ করা হতো। সেই মতে চলতো সবাই। বিকেলে অফিস, আদালত থেকে কারখানা আর বস্তি থেকে হাজার হাজার লোক এসে জমায়েত হতো হলের সামনে। প্রচার দপ্তর থেকে মাইকের মাধ্যমে আগামী দিনের কর্মসূচি জানিয়ে দেওয়া হতো ওদের। তারপর তারা চলে যেত। বসে বসে সে দিনগুলোর কথা ভাবছিল মনিম। ভাবতে বেশ ভালোই লাগছিল ওর। একটা ছেলে এগিয়ে এসে বলল, এখানে কুয়াশার মধ্যে বসে আছেন কেন? উঠুন মনিম ভাই, আপনার জন্য ভাত নিয়ে এসেছি রুমে। চলো। মনিম উঠে দাঁড়ালো। শাহানাকে নিয়ে বেশ রাত করে বাসায় ফিরে এলো মাহমুদ। প্রায় রাতে এমনই দেরি হয় ওর। কোনোদিন কাজ থাকে, কোনোদিন ক্লাবে যায় আর রেস্তোরাঁয় বসে আড্ডা মারে। জীবনটা হলো একটা সুন্দর করে সাজানো বাগানের মতো। যেদিকে খুশি ইচ্ছা মতো উড়ে যেতে পারো তুমি, কিংবা কখনো ভ্রমর হয়ে উড়ে বেড়াতে পারো এক ফুল থেকে অন্য ফুলে। শাহানার বাহুতে স্পর্শ করে মাহমুদ বলল, শাহানা, তুমি আমাকে খুব ভালোবাসো, তাই না? শাহানা চোখ তুলে শুধু একবার তাকালো ওর দিকে, তারপর সংক্ষেপে বলল, হ্যাঁ। মাহমুদ জানত কি উত্তর দেবে শাহানা। অতীতে এমনই আরো অনেককে প্রশ্ন করে ওই একই জবাব পেয়েছে সে। আগে রোমাঞ্চিত হতো, আজকাল আর তেমন কোনো সাড়া জাগে না মনে। তবুও আবার জিজ্ঞেস করলো মাহমুদ, সত্যি ভালোবাসো? শাহানা হেসে জবাব দিল, জানি না। মাহমুদ কেটে কেটে বলল, আমি জানি একদিন তুমি বাবুই পাখির মতো পলকে উড়ে চলে যাবে। শাহানা রক্তাভ হলো, তারপর হঠাৎ গম্ভীর হয়ে বলল, তাই যাব। একজনের কাছে বেশি দিন থাকতে ভালো লাগে না আমার। গলার স্বরে তার শ্লেষ আর ঘৃণা। মাহমুদের মনে হলো মেয়েটি বড় নির্লজ্জ। ঠোঁটের কোণে কথাটা একটু বাঁধল না ওর, কি নির্বিকার ভাবেই না বলে গেল। মাহমুদ নিজেও কথা বলেছে অনেককে। সাহেলাকে মনে পড়ে, টালি ক্লার্কের মেয়ে সালেহা। মেয়েটা রীতিমতো ভালোবেসে ফেলেছিল ওকে। বোকা মেয়ে। ওর কথা ভাবলে দুঃখ হয় মাহমুদের। অমন বিষ খেয়ে আত্মহত্যা না করলেও পারত সে। কিন্তু শাহানা ওর মতো বিষ খাবে না, খুব স্বাভাবিকভাবে সবকিছু নিতে পারবে সে। তবু মাহমুদের কেন যেন আজ মনে হলো মেয়েটা বড় নির্লজ্জ। ভেতরে বাতি নেভানো ছিল। কড়া নাড়তে গিয়ে দুজনের চোখে চোখ পড়ল। মুখ টিপে এক টুকরো অর্থপূর্ণ হাসি ছড়ালো শাহানা। মাহমুদও না হেসে পারল না। খানিকক্ষণ কোনো সাড়া পাওয়া গেল না। তারপর বাতি জ্বলে উঠল। শব্দ হলো কপাট খোলা। খোলা দরজার ওপাশে দাঁড়িয়ে বসলে পরিপাটি চুলগুলো এলোমেলো, মুখে ঈষৎ বিরক্তির আমেজ। ওদের দেখে বলল, কি ব্যাপার, এত তাড়াতাড়ি ফিরে এলে কেন? মাহমুদ তার হাত ঘড়িটা ওর মুখের কাছে বাড়িয়ে দিয়ে আস্তে করে বলল, খুব তাড়াতাড়ি ফিরিনি কিন্তু। বজলে লজ্জা পেয়ে বলল, এ কি 2 ঘন্টা? আমার মনে হচ্ছিল। আমারও তেমনই মনে হলো। ডলির দিকে আর চোখে এক পলক তাকিয়ে নিয়ে শব্দ করে হাসলো মাহমুদ। নীল আলো ছড়ানো ঘরের দেয়ালে একটা টিকটিকি টিকটিক করে শব্দ করে উঠল। কৌচের উপর বসে দেহটা এলিয়ে দিল মাহমুদ। আলনা থেকে তোয়ালেটা নামিয়ে নিয়ে বাথরুমে গিয়ে ঢুকলো শাহানা। ডলি দাঁড়িয়েছিল উত্তর মুখে আলমারিটার পাশে। জানলার ধার ঘেঁষে ওদেরকে পেছন করে মাহমুদ বলল, কাল সকালে কি তোমার সঙ্গে একবার দেখা হতে পারে বজলে? কেন বলো তো? কিছু আলাপ ছিল। গোপনীয় কিছু? না, ঠিক গোপনীয় কিছু নয়। বজলে এগিয়ে এসে বসলো তার সামনে। কাল কেন? এখন বলো না। না, এখন না। কাল সকালে বরং একবার এখানে এসো তুমি, কেমন? জানলার পাশে দাঁড়ানো ডলি ঝুঁকে পড়ে কি যেন দেখছিল বাইরে।
সার বাতি, গাড়ি আর লোকজন, সবকিছু বড় অস্বস্তিকর মনে হলো তার। যেন এমন একটা নিরিবিলি অন্ধকার কোণে গিয়ে লুকাতে পারলে সে বেঁচে যায়। পেছন ফিরে তাকাতে ভয় হচ্ছে ওর। যদি মাহমুদের চোখে চোখ পড়ে তাহলে? সত্যি ওরা কি ভাবছে কে জানে। ডলি রীতিমতো ঘামতে শুরু করলো। বাইরে বেরিয়ে যখন রিকশায় উঠলো ওরা, তখন ইলশে ঘড়ির মতো বৃষ্টি ঝরছে। ডলি অনুযোগের সুরে বলল, আজ আমাকে এত বড় একটা লজ্জা না দিলে চলতো না? বুঝলে অপ্রস্তুত হয়ে বলল, কোথায় লজ্জা দিলাম তোমায়? ডলি ঈষৎ রক্তাভ হয়ে বলল, জানি না। ডলির হাতটা মুঠোর মধ্যে তুলে নিয়ে মৃদু চাপ দিল বুঝলে। চোখ জোড়া ওর মুখের ওপর থেকে সরিয়ে নিয়ে বাইরে গাড়ি ঘোড়া আর লোকজন দেখতে লাগলো ডলি। রাস্তায় তেমন ভিড় নেই, যানবাহন চলাচল অনেক কম। পথের দুপাশে দোকানগুলোতে খদ্দেরের আনাগোনা খুব বেশি নয়। সহসা ডলি চমকে উঠল। মনে হলো ওদের রিকশার পাশ ঘেঁষে মনিম সাইকেল নিয়ে দ্রুত বেরিয়ে গেল। কোথায় গেল সে? কিছুক্ষণের জন্য অন্যমনস্ক হয়ে পড়ল ডলি। এমনও তো হতে পারে যে আজ বাসায় ফিরে দেখবে মনিম তার অপেক্ষায় বসে আছে। ডলিকে কাছে পেয়ে হয়তো বলবে, অনেক ভেবে দেখলাম ডলি, তোমাকে বাদ দিলে জীবন আর কিছুই থাকে না, তাই সব ছেড়ে দিয়ে তোমার কাছে ফিরে এলাম। আমাকে আমাকে ক্ষমা করে দাও। বলে কাতর চোখ জোড়া তুলে ওর দিকে তাকালো সে। ডলি তখন কি উত্তর দেবে ভাবতে গিয়ে ঘেমে উঠল ডলি। এর পরক্ষণে মনে হলো এ তার উদ্ভট কল্পনা ছাড়া আর কিছুই নয়। মনিমকে সে দেখেনি, ওটা চোখের ভুল। এই 3 দিন ওরা খালি পায়ে হাঁটাচলা করছে। সাইকেলে নিশ্চয়ই চড়বে না মনিম। ভাবতে গিয়ে কেন যেন বড় হতাশ হলো ডলি। বুঝলে ওর হাতে একটা নাড়া দিয়ে বলল, কি ব্যাপার, চুপচাপ কি ভাবছো? ডলি আরো একটু ঘনিষ্ঠ হয়ে বলল, না কিছু না। তারপর অনেকটা পথ চুপ করে সহসা প্রশ্ন করলো, ওরা স্বামী স্ত্রী তাই না? ওরা কারা? কাদের কথা বলছো? বুঝলে অবাক হয়ে তাকালো ওর দিকে। ডলি বলল, সাহানা আর মাহমুদ। বুঝলে কি যেন ভেবে বলল, হ্যাঁ, ওরা স্বামী স্ত্রী। এই তো কয়েক মাস হলো বিয়ে হয়েছে ওদের। হঠাৎ এই প্রশ্ন কেন? না এমনি। বুঝলের একখানা হাত নিজের হাতের মধ্যে তুলে নিল ডলি। সারা রাত এক লহমার জন্যেও ঘুমালো না ওরা। মেডিকেল হোস্টেল, মুসলিম হল, চামেলি হাউস, ইডেন হোস্টেল, ফজলুল হক হল, সতর্ক প্রহরীর মতো সারা রাত জেগে রইল ওরা। কেউ বা জটলা বেঁধে কোরাসে গান গাইল, ভুলবো না 21শে ফেব্রুয়ারি। ফজলুল হক হলটাকে বাইরে থেকে দেখতে মোগল আমলের দুর্গতদের মতো মনে হয়। আস্তরবিহীন ইটের দেয়ালগুলো রক্তের মতো লাল। 3 তলা দালানটা চৌকোনা, মাঝখানে দুর্বা ঘাস পাতা প্রশস্ত মাঠ, দুপাশে বাগান। মাঠের উপর ছেলেরা কাগজের স্মৃতিস্তম্ভ করতে বসলো। বাঁশের কঞ্চি এলো, কাগজ এলো, রং তুলি সব কিছু নিয়ে কাজে লেগে গেল ওরা। অদূরে কালো পতাকা আর কালো ব্যাজ বানাতে বসলো আরেক দল ছেলে। ঘন অন্ধকারে ছায়ার মতো মনে হলো ওদের। 3 তলা থেকে কে একজন ডেকে বলল, একটু অপেক্ষা করো, আমরা আসছি। অপেক্ষা করার সময় নেই, রাতারাতি শেষ করতে হবে সব। তোমরা তাড়াতাড়ি এসো। নিচে থেকে কবি রসুল জবাব দিল। আরেকজন বলল, আস্তে 8 টিমটা নিয়ে এসো মায়ের। এমনই আরো একটা রাত এসেছিল 52 সালের 21শে ফেব্রুয়ারিতে। পরিকল্পনাটা প্রথমে আলিম ভাইয়ের মাথায় এসেছিল। রাতারাতি একটা স্মৃতিস্তম্ভ করবো আমরা। শুনে সায় দিয়েছিল সবাই। মেডিকেল হোস্টেলের চারপাশে তখন জমাট নিস্তব্ধতা। রাস্তায় গাড়ি ঘোড়ার কোনো চলাচল নেই। আকাশমুখী গাছগুলো কুয়াশার ভারে আনক। একে একে ছেলেরা সবাই বেরিয়ে এলো ব্যারাক ছেড়ে। প্রথমে একটা জায়গা ঠিক করে নিল ওরা।
শহীদ রফিকের গুলিবিদ্ধ খুনিটা চরকির মতো ঘুরতে ঘুরতে যেখানে এসে ছিটকে পড়েছিল, যেখানে দাঁড়িয়ে বরকত তার জীবনের শেষ কথাটা উচ্চারণ করেছিল, ঠিক হলো সেখানেই স্মৃতিস্তম্ভ করবে ওরা। সেখান থেকে প্রায় 300 গজ দূরে মেডিকেল কলেজের একটা বাড়তি ঘর তোলার জন্য ইট রাখা হয়েছিল স্তূপ করে। এই 300 গজ পথ সার বেঁধে দাঁড়ালো ছেলেরা। তারপর হাতে হাতে 1 ঘন্টার মধ্যে 4000 ইট সেখান থেকে বয়ে নিয়ে এলো এরা। স্টোর রুমের তালা খুলে 3 বস্তা সিমেন্ট বের করা হলো। দুজন গিয়েছিল রাজমিস্ত্রি আনতে চক বাজারে। সেই শীতের রাতে অনেক তালাশ করে মিস্ত্রি নিয়ে ফিরে এলো ওরা। সারা রাত কাজ চলল। পরদিন সমস্ত দেশ অবাক হয়ে শুনল সে খবর। তারপর তারও দিন 4 পরে আরও একটা খবর শুনে বিস্ময়ে বিমূঢ় হয়ে পড়ল সবাই। সরকারের মিলিটারি এসে স্মৃতিস্তম্ভটাকে মাটির সাথে মিশিয়ে দিয়ে গেছে। কিন্তু ছেলেরা দমেনি। ধুলোয় মেশানো ইটের পাঁজরগুলোকে বাঁশের কঞ্চি দিয়ে ঘিরে দিয়েছিল ওরা। কয়েকটা গন্ধরাজ আর গাঁদা ফুলের চারা লাগিয়ে দিয়েছিল ভেতরে। এসব 3 বছর আগের কথা। সে রাতে মেডিকেলের ছেলেরা কাপড় দিয়ে কঞ্চির ঘেরটা ঢেকে নিল সযত্নে। বাগান থেকে ফুল তুলে এনে অজস্র ফুলে ভরিয়ে দিল বেদি। তারপর কণ্ঠে কণ্ঠ মিলিয়ে গান গাইল ওরা। শহীদের খুন ভুলব না, বরকতের খুন ভুলব না। কাগজ দিয়ে গড়া স্মৃতিস্তম্ভের কাজ শেষ হলে পরে ছেলেরা অনেকে কবি রসুলের রুমে বিশ্রাম নিতে এলো। রাহাত আর মাহের হাত পা ধুয়ে ধপ করে শুয়ে পড়ল বিছানার উপর। এই শীতের ভেতরে গায়ে ঘাম বেরিয়ে গেছে। একটা সিগারেট খাওয়ান রসুল ভাই, আছে? না, নেই। কম্বলের ভেতর থেকে মুখ বের করে জবাব দিল রসুল। বিকেল থেকে শরীরটা জ্বর জ্বর করছিল ওর। এখন আরও বেড়েছে, কিন্তু সেটা ও কাউকে জানতে দেয়নি। ওর ভয়, যদি জ্বরের খবরটা সবাই জেনে যায় তাহলে ঘর ছেড়ে 1 পাও বাইরে বেরোতে দেবে না ওকে। এমন দিনেও কেউ ঘরে বন্দি হয়ে থাকতে পারে? নড়ে চড়ে শুতে গিয়ে ওর গায়ে হাত লাগতে রাহাত চমকে উঠল। কি রসুল ভাই, তোমার জ্বর এসেছে? এই সামান্য জ্বর। ইস, গা দেখছি পুড়ে যাচ্ছে, আর তুমি বলছো সামান্য? রাহাত উঠে বসে কম্বলটা ভালো করে গায়ে জড়িয়ে দিল ওর। আমি ঘুম দিলাম রাহাত। ভোর রাতে ব্ল্যাক ফ্ল্যাগ তোলার সময় আমায় জাগিয়ে দিও। রাহাত কোনো উত্তর দেবার আগে আরেকজন বলল, এখন আবার ঘুমোবো কি? একটু পরেই পতাকা তোলার সময় হয়ে যাবে, তার চেয়ে এসে গল্প করি। মাহের উঠে বসলো। সেই ভালো, কিন্তু একটু ধোয়া না পেলে জমছে না। আছে নাকি কার কাছে? থাকলে 1-আধটা দাও। তুমি চালিয়ে মারলে না, টানো। সিগারেটটা ধরিয়ে একটা তৃপ্তির টান দিল মাহের। তারপর একটা গল্প বলতে শুরু করলো সে। ঘড়িতে অ্যালার্ম দিয়ে রেখেছিল সালমা। অ্যালার্মের শব্দে ঘুম ভেঙে গেল। গায়ের উপর থেকে ল্যাপটা সরিয়ে দিয়ে ধীরে ধীরে উঠে বসলো। বাতিটা জ্বালিয়ে কল থেকে হাত মুখ ধুয়ে নিল। তারপর আয়নার সামনে দাঁড়িয়ে ঘন চুলগুলোর মধ্যে মৃদু চিরুনি বুলিয়ে নিল সালমা। খাটের তলা থেকে স্টোভটা টেনে নিয়ে আগুন ধরালো। ঠান্ডায় হাত পা কাঁপছিল। আগুনের পাশে বসে গাটা একটু গরম করে নিল সে। তারপর চায়ের কেতলিটা আগুনে তুলে দিয়ে আসাদকে ডাকতে গেল। দরজাটা খুলে ভেতরে ঢুকতে বড় সংকোচ হচ্ছিল সালমার। দরজা খুলে দেখল কম্বলটা গায়ে জড়িয়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছে আসাদ। বালিশের ওপর থেকে মাথাটা গড়িয়ে পড়েছে বিছানার ওপর। চোখে তার গাঢ় ঘুম। কি নাম ধরে ডাকবে তা সালমা ভাবল। অবশেষে ডাকলো, এই শুনছেন? 4টা বেজে গেছে, শুনছেন? শোনার কোনো লক্ষণ দেখা গেল না। সালমা ভাবল শাহেদকে দিয়ে জাগাবে ওকে। কিন্তু এত রাতে শাহেদকে জাগানো তো বিপদ। যেমন রকচটা ছেলে,
রেগে গিয়ে আবার একটা কাণ্ড ঘটিয়ে বসবে। সালমা আবার ডাকলো, এই যে শুনছেন, 4টে বেজে গেছে, শুনছেন? কি হচ্ছে এই রাতের বেলায়? সহসা রেগে গেল আসাদ। তার চোখে মুখে বিরক্তি, ঘুমের ঘুরে পাশ ফিরে শুলো সে। সালমা মুখ টিপে হাসলো। আচ্ছা, বিপদ তো লোকটাকে নিয়ে। এই যে শুনছেন? কাঁধের পাশে জোরে একটা ধাক্কা দিল সালমা। ধরফর করে এবার উঠে বসলো আসাদ। কি ব্যাপার, কটা বাজে? 4টা। আপনি তো বেশ ঘুমাতে পারেন, উঠুন, চটপট হাত মুখ ধুয়ে নিন। আমি চাই চায়ের পানিটা নামাই গিয়ে, কেমন? মিষ্টি করে হাসলো সালমা। যান, আমি আসছি। আসাদের চোখে মুখে তখনও ঘুমের অবসাদ। জড়ানো গলায় বলল, উফ, কি শীত, হাত পা সব ঠকঠক করে কাঁপছে। চাদরটা গায়ে জড়িয়ে নিন, নইলে ঠান্ডা লাগবে। যাবার সময় বলে গেল সালমা। ঘুমে তখনও চোখ জোড়া বারবার জড়িয়ে আসতে চাইল তার। তবুও চাদরটা গায়ে টেনে নিয়ে উঠে দাঁড়ালো আসাদ। চটি জোড়া খাটের তলা থেকে বের করে নিয়ে পড়ল। বারান্দায় বালতি ভরা পানি ছিল। পানিতে হাত দিতে গিয়ে ঠান্ডায় শিউরে উঠল সে। উত্তর থেকে আসা ঈষৎ ভেজা বাতাস দেয়ালের গায়ে প্রতিহত হয়ে অদ্ভুত একটা শব্দের সৃষ্টি করছে। সে শব্দ অনেকটা যেন হাহাকারের মতো শোনাচ্ছে কানে। ও ঘর থেকে সালমা শুধালো, আপনার হাত মুখ ধোয়া হলো আসাদ সাহেব? এই তো হলো। ঘরের মধ্যে আর কোনো আলো নেই। অন্ধকারে শুধু স্টোভটা চলছে মাঝখানে। তার পাশে বসে স্থির চোখে কেতলিটার দিকে তাকিয়ে রয়েছে সালমা। দেয়ালে বড় হয়ে একটা ছায়া পড়েছে তার। দোরগোড়ায় মুহূর্তের জন্য থমকে দাঁড়ালো আসাদ। হঠাৎ দেয়ালের ছায়াটাকে অদ্ভুত সুন্দর বলে মনে হলো ওর। নিঃশব্দে স্টোভটার কাছে এসে বসলো আসাদ। এক সময় আস্তে করে সালমা শুধালো, আপনার কি খুব শীত লাগছে? সত্যি ভীষণ শীত পড়েছে, হাত জোড়া বরফের মতো ঠান্ডা হয়ে গেছে দেখুন। বলে হাত দুটো ওর দিকে এগিয়ে দিল আসাদ। অন্ধকারে মৃদু হাসলো সালমা। হাত বাড়িয়ে ওর হাতের তাপ অনুভব করতে গেলে হাত জোড়া মুঠোর মধ্যে আলতো ধরে রাখলো আসাদ। সালমা শিউরে উঠল। প্রথমে রীতিমতো ঘাবড়ে গেল সে, ঈষৎ বিস্মিত হলো। তারপর চুপচাপ মাথা নিচু করে তাকিয়ে রইল জ্বলন্ত স্টোভের দিকে। বুকটা দুরু দুরু কাঁপছে তার। এই শীতের ভেতরেও মনে হলো সে যেন ঘামতে শুরু করেছে। কয়েকটা মুহূর্ত বেশ ভালো লাগলো সালমার। সে ওর মুখের দিকে তাকাবার সাহস পেল না। হাত জোড়া টেনে নেবার কোনো চেষ্টাও করলো না। শুধু আধ ফোঁটা স্বরে বলল, পানি গরম হয়ে গেছে। বলতে গিয়ে গলাটা অদ্ভুতভাবে কেঁপে উঠল। তারপর একসময় আস্তে হাত জোড়া টেনে নিল সালমা। চা তৈরি করতে লাগলো সে। চায়ের কাপে চামচের টুংটাং শব্দ। আসাদ বলল, আমার কাপের চিনি একটু কম করে দেবেন। সালমার মনে হলো আসাদের গলাটাও যেন কাঁপছে, যেন একটু আড়ষ্ট আর জড়িয়ে যাওয়া কণ্ঠ। অন্ধকারে বার কয়েক ওর শক্ত সবল হাত জোড়ার দিকে তাকালো সালমা। না, রওশন তার হারানো হাত দুটো কোনোদিনও ফিরে পাবে না। একটা অশান্ত দীর্ঘশ্বাস বাতাসে একটা শিহরণ জাগিয়ে দিয়ে গেল। অনেকক্ষণ নীরবে চায়ের পেয়ালায় চুমুক দিল ওরা। মিছিল, শোভাযাত্রা, ধর্মঘট, মুহূর্তের জন্য সবকিছু অনেক দূরে সরে গেল। আগে থেকে রিক্সা ঠিক করা ছিল। দোরগোড়ায় তার ডাক শোনা গেল। গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়িয়ে আসাদ বলল, কাপড় পরে নিন, সময় হয়ে গেছে। সালমা অস্ফুট স্বরে কি যে বলল বোঝা গেল না। বাইরে কনকনে শীত। রিকশায় এসে চুপচাপ বসলো ওরা। সালমাকে মেয়েদের হোস্টেলে পৌঁছে দিয়ে আসাদ তখন ছেলেদের ব্যারাকে এসে ঢুকলো। ঠিক সেই সময়ে হঠাৎ টাইফুনের শব্দে স্লোগানের তরঙ্গ জেগে উঠল চারদিকে। অন্ধকারের বুক চিরে ধ্বনির বজ্র ইথারে কাঁপন সৃষ্টি করল। মুসলিম হল, নূরপুর ভিলা, চামেলি হাউস, ফজলুল হক হল, বান্ধব কুটির, মেডিকেল হোস্টেল, ঢাকা হল যেন হুঙ্কার দিয়ে উঠল একসাথে।
সেই শব্দ তরঙ্গে অভিভূত হয়ে কে একজন ব্যারাকের সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলল, বিদ্রোহ, আজ বিদ্রোহ চারিদিকে। ছেলেরা তখন কালো পতাকা উত্তোলন করছিল। সরু সিঁড়িটা বেয়ে ছাদের উপর উঠে এলো একদল ছেলে। মুনিম জিজ্ঞেস করলো, মই এনেছো তো? দেখো দেখো, মইটা কিন্তু খুব একটা মজবুত নয়, সাবধানে ওঠো, কালো পতাকাটা উড়িয়ে দাও। পতাকাটা উড়িয়ে দেওয়ার পর বেশ কিছুক্ষণ ধরে স্লোগান দিল ওরা। তারপর কেউ কেউ নিচে নেমে এলো, আর কয়েকজন ছাদের উপর পায়চারি করতে লাগলো নিঃশব্দে। একপাশে যেখানে কার্নিশটা বেশ চওড়া, সেখানে এসে বসলো মুনিম। কুয়াশা ছাওয়া আকাশে তখন তারারা নিভতে শুরু করেছে একটা একটা করে। রমনার আকাশে ধল পোহর দিচ্ছে। মৃদু উত্তরা বাতাসে শীতের শেষ সুর। দু একটা পাখির শাল দেবদারু গাছের ফাঁকে কিচির মিচির করে ডাকছে। কার্নিশের উপর থেকে দেখলো বলে 3 লরি পুলিশ এসে নামলো মুসলিম হলের গেটে, সাথে একটা জিপ। জিপ থেকে নামলেন পুলিশ অফিসাররা, গাবরা গোট্টা চেহারা, চোখগুলো লাল শাল। গেটটা বন্ধ ছিল বলে বাইরে দাঁড়াতে হলো ওদের। দারোয়ানকে ডাকলো, কিন্তু কোনো সাড়া শব্দ পেল না। ফ্ল্যাগ স্ট্যান্ড কালো পতাকাটা পথ পথ করে উঠছিল, সেদিকে তাকিয়ে দাঁতে দাঁত ঘষল ওরা। ছেলেরা তখন স্লোগান দিতে শুরু করেছে। ছাদের উপর থেকে দ্রুত নিচে নেমে এলো মুনিম। একটা ছেলে ওকে দেখতে পেয়ে বলল, আপনি ওদিকে যাবেন না মুনিম ভাই, আপনি পেছনে থাকুন। আরেকটি ছেলে হাত ধরে পেছনের দিক থেকে টেনে নিয়ে গেল তাকে। খবরটা পেয়ে ইতিমধ্যে প্রভোস্ট সাহেব এসে হাজির। মোটাসোটা দেহটা নিয়ে রীতিমতো হাঁফিয়ে উঠেছিলেন সে। বুকটা দুরু দুরু করছিল। শুকনো ঠোঁট জোড়া নেড়ে বারবার বিড়বিড় করছিলেন তিনি। তাকে দেখে দারোয়ান সালাম ঠুকে গেট খুলে দিল। গেট খুলতেই পুলিশ অফিসাররা হুড়মুড় করে ঢুকতে যাচ্ছিল। ছেলেরা চিৎকার করে উঠল। গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে, তার দেহটা কাঁপছে। ছেলেরা বলল, ওদের বাইরে দাঁড়াতে বলুন স্যার, ভেতরে এলে কিন্তু ভালো হবে না। প্রভোস্ট সাহেবের কথায় অপ্রস্তুত হয়ে গেটের বাইরে গিয়ে দাঁড়ালো পুলিশ অফিসাররা। ছেলেদের সঙ্গে এরপর কিছুক্ষণ বচসা হলো প্রভোস্ট সাহেবের। কি হবে শেষ পর্যন্ত? এদের এই স্মৃতিস্তম্ভ কি পুরোপুরি বানাতে পারবে? এই রাতই কি অনেকের শেষ রাত হবে? আর মুনিম কি ডলির এমন বেইমানের কথা জানতে পারবে? আসলেই কি ডলি মুনিমকে ঠকিয়েছে? কালকের সকাল কি এরা দেখতে পারবে? আর সালমার ওর স্বামীর সাথে শেষ দেখা হবে? রাশেদ কি বেঁচে আছে নাকি মারা গেছে? এমন হাজারো প্রশ্ন আপনাদের কাছে রেখে আজকের পর্ব শেষ করলাম। এমন প্রশ্নের উত্তর পেতে হলে অবশ্যই আপনাকে আগামী পর্ব দেখার জন্য আমাদের কণ্ঠসাহিত্য চ্যানেলে চোখ রাখতে হবে।